মাহবুব সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাইনুল হক সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা দয়া করে একটু জানান। আমরা মূল আলোচনায় চলে যাব। কথা ক্লিয়ার শোনা যায় কিনা দয়া করে একটু জানান দেখে। শোনা যায় না? সময়ের সাথে দৌড়ে পারা যায় না। মাঝে মাঝে একটু ওষুধের নাম লিখে নিয়ে আসি, যাতে আলোচনা করতে সুবিধা হয়। আজকে সে ওষুধের নামগুলো লিখে নিয়ে আসবো, তাও পারি নাই। যাই হোক, শব্দ যদি কোনো বিভ্রাট হয় আপনারা দয়া করে জানাবেন, আমি তখন চেষ্টা করব সমস্যা দূর করার জন্য। তা আমরা এখন মূল আলোচনায় চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তাআলার দরবারে, যার অসীম করুণায় আমরা এখানে সমবেত হতে পেরেছি। আজ আমাদের আলোচ্য বিষয় ছিল সালফার। কখন কোন ঔষধ নিয়ে যে আলোচনা করবো এটা নিজেও যেমন ভেবে পাই না। হঠাৎ করে খেয়াল হলো যে আগের দিন সরিনাম পড়ছিলাম, তো আজকে দেখি সালফার দিয়ে দিই। তা আমরা সালফারের আলোচনা করতে গেলে সালফার ঔষধের সৃষ্টির রহস্য যদি আমরা জানি, তাহলে আমরা খেয়াল করলে বুঝতে পারবো গন্ধক থেকে সালফার ওষুধের উৎপত্তি। গন্ধকের উৎপত্তি কোথায়? আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে গন্ধকের উৎপত্তি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে যে লাভা ছড়ায় পড়ে, সেই লাভা থেকে এই সালফার ওষুধের তৈরি। তাহলে এর উৎপাদনই হচ্ছে আগুন থেকে, যার কারণে আমরা তার এই ওষুধের চরিত্র বিশ্লেষণ করলে দেখতে পাই এর সবকিছুই জ্বালা, গরম, উত্তপ্ত। আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হওয়ার পরে যেমন ওই এলাকার পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ অবস্থায় ফিরে আসে, যতদিন আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ হয় না ততদিন মানুষ টেনশনে থাকে যে কখন এটা বাস্ট হবে, কখন আগুন ছড়াবে, কোন দিকে যাবে, কোন দিক কোন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হবে। মানুষ টেনশনে থাকে। তো যখন অগ্নুৎপাত হয়ে যায় তখন দেখা যায় যে
সেটা যে কোনো একটা দিকে তার লাভা উদ্গীরণ হয় এবং ক্ষয়ক্ষতি সেদিকেই বেশি হয়। তো ঠিক আমাদের হোমিওপ্যাথিক ঔষধের মধ্যে সালপারি বিশেষভাবে উল্লেখযোগ্য, যে আমরা সবাই মনে করি, আমি যখন ডাক্তার হইনি তার আগের থেকেই আমরা জানি যে সালফার খুব মারাত্মক ওষুধ, খাইলে রোগ বেড়ে যায়। যাই হোক, এগুলো কোত্থেকে কিভাবে মানে শুরু দিতে আইছে ইতিহাস জানা নাই। তবে এই কথা সবাই বলে যে সালফার, অনেক ডাক্তার ভয়ে সালফার ওষুধ ঘরে রাখে না, চেম্বারে রাখে না, যে কাকে দিব, কার কি ক্ষতি হয়ে যায়, অতএব ভেজালের দরকার নাই। কিন্তু শরীরে যখন জ্বালা সৃষ্টি হয়েছে, অগ্ন্যুৎপাত হতেই হবে। যদি অগ্ন্যুৎপাত না হয়, এই জ্বালা তো নিবারণ হবে না। যার কারণে রোগ মুক্ত হতে হলে কিছু কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন হয় না। আমরা সালফারের আলোচনায় গেলে প্রথমে আমি সাধারণত একটা ওষুধকে কিভাবে সহজে চেনা যায়, অর্থাৎ যাকে বলা হয় কি পয়েন্টস, অতি অল্প লক্ষণের মাধ্যমে রুগীকে একটা ধারণায় নিয়ে আসা যায় যে এই রুগীটা অমুক ওষুধের হতে পারে। যদি আমরা এরকম সংক্ষেপে একটা ধারণা অর্জন করতে না পারি, তাহলে এক এক লক্ষণে দেখা যাচ্ছে যে 40, 50, 60, 100টা ওষুধও আছে। তার মধ্যে থেকে ওষুধ নির্বাচন করা কিন্তু খুব কঠিন। তো সালফার রোগীদের কি পয়েন্টস হিসেবে আমি যেটা আমার ধারণায় আসছে আমি সেভাবেই লিখছি। এবং আমি, আপনারা জানেন যে চেষ্টা করছি বই লেখা যায় কিনা, কিন্তু গতানুগতিক লেখা আমার বৈশিষ্ট্য না, আমি এগুলো পারি না। আমি লিখি আর মুছি আর কাটিয়ে আবার নতুন লিখি, বাস্তবতার সঙ্গেও যেমন মিল করি, তেমনি বহুত বই পুস্তক বা রিপোর্টারি ইত্যাদির সঙ্গেও মিল করার চেষ্টা করি। তো এত নিখুঁত করতে যে আমি কোনো বই প্রকাশ করতে পারি নাই এখনো, অথচ অনেক আগের থেকে আমি বই প্রকাশ করার মতন একটা উপযুক্ত স্থানে আছি, কিন্তু সাহস করে প্রকাশ করি নাই। কারণ চাই না যে এমন কোনো বই প্রকাশ করি যা একবার বিক্রি হওয়ার পরে আর কেউ খুঁজবে না। তো আমি সালফারের কি পয়েন্টস হিসেবে যেটা প্রথমত গুরুত্বপূর্ণ বলে মনে করি, এর রুগীরা দেখতে হালকা পাতলা গড়নের, সুস্থির চেহারার, এরা দাঁড়ালে মনে হয় যে সামনের দিকে একটু কুঁজো হয়ে দাঁড়াইছে, হাঁটলে মনে হয় সামনের দিকে একটু কুঁজো হয়ে হাঁটছে। তো এ হচ্ছে এদের দৃশ্যমান চেহারা। আর সবচেয়ে দৃশ্যমান চেহারার মধ্যে উল্লেখযোগ্য যেটা, কোনো কোনো রুগী এমন আছে, এটা তো আমি ব্যাখ্যায় চলে গেলে আবার সমস্যা। আচ্ছা, ব্যাখ্যাটা আমি পরে করব। এর রুগীদের আর একটা বৈশিষ্ট্য, প্রথম দর্শনে যেটা দেখা যাবে, ঠোঁট লাল, চোখের কোয়া লাল, যদি নাকে সর্দি থাকে তাহলে নাকটাও লাল দেখা যেতে পারে। এক কথায় এর শরীর থেকে যেসব এলাকা দিয়ে, যেসব দাগ দিয়ে কোনো স্রাব নিঃসরণ হয়, সেই সব দাগ লাল, এমনকি ক্ষতও হয়ে যেতে পারে। তার কারণ হলো যে এর শরীর থেকে যেসব স্রাব বা রস নির্গত হয় সেগুলো ঝাঁঝালো, ক্ষতকারক, অ্যাসিডিক। ছোট ছোট শিশুদের
যখন দেখবেন, আপনারা দেখবেন শিশুর কেয়ারটেকার সাথে দিয়ে আসছে, সে আপনাকে দেখাবে যে মলদারটা লাল হয়ে গেছে পায়খানা করতে করতে। কোনো কোনো রোগীর এমনও দেখা যায় যে ক্ষত হয়ে গেছে, কারণ অনেকদিন ধরে ভুগতেছে, ডাক্তার দেখাচ্ছে। আমাদের তো ডাক্তারের কাতারে গুনতে চায় না রোগীরা, যার কারণে আমরা অনেকটা ডাক্তারের কাতারের বাইরে। ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখাতে দেখাতে হয়রান হয়ে যখন দেখে যে না, আর বাচ্চার পাছায় হাত দেওয়ার মতো নেই, পানি খরচ করানো যাচ্ছে না, হাত দিলে বাচ্চা চিল্লাপাল্লা করে, এই তখন হয়তো আমাদের কাছে আসে। এই ধরনের কোনো আলামত পাইলেই আপনারা সালফার হতে পারে ধরে নিয়ে রোগীর অন্যান্য লক্ষণাদি খোঁজ করবেন। এই রোগীদের চর্মরোগ প্রবণতা থাকে, যদি চর্মরোগ থাকে সেই চর্মরোগ জ্বালাজনক, চুলকায় দিলে খুব আরাম লাগে, খুব চুলকাতে ইচ্ছে করে, কিন্তু চুলকায় ছেড়ে দিলে তারপরে জ্বলে। এর চুলকানি বিছানার গরমে বৃদ্ধি, মুক্ত বাতাসে কিছুটা স্বস্তি বোধ হয়, কিন্তু পানি লাগলেও বৃদ্ধি। মানসিক ভাবে এরা একটু উদ্ভট প্রকৃতির, নিজেকে খুব জ্ঞানী গুণী পণ্ডিত মহাপণ্ডিত বলে মনে করে, অথচ খোঁজ খবর নিলে দেখা যায় যে সে তত শিক্ষিত না বা তত জ্ঞানী না। এবং জ্ঞানী সে যাই হোক না কেন, তার মানে কথাবার্তার মধ্যে সবসময় একটা উদ্ভট কথাবার্তার আলামত পরিলক্ষিত হয়। এই যে প্রথমত আমি যে লক্ষণটার ব্যাখ্যা দিতে গেছিলাম, কারণ বৃহত্তর আলোচনা তো এক বছরে 1 ঘন্টায় সম্ভব না। তো প্রথমত আমি প্রথম দর্শনের যে লক্ষণটা বলেছিলাম, যে রোগীকে দেখবে, আপনার চেম্বারে যখন ঢুকবে তখন দেখবেন যে ছিপছিপে চেহারা, বেশ লম্বা, সেজে গুজেও আসছে। অনেক রোগী দেখছি যে তারা খুব সেজে গুজে আসে, দেখলে প্রথম দর্শনেই মনে হয় হয় আর্সেনিক হবে, না ফসফরাস হবে। কিন্তু আর্সেনিক হবে না ফসফরাস হবে যখন এই দুই ওষুধকে ধারণা নিয়ে আমি রুগী করা শুরু করি, দেখা যায় যে রুগী লিপি করতে করতে রুগী শুধু ঘুরতেই আছে, ওষুধ নির্বাচন করা কঠিন হয়ে যায়। এবং বৃহত্তর ভাবে তদন্ত করতে করতে দেখা যায় যে রুগী সালফারের। আমরা সবাই জানি কিন্তু সালফার রুগী নোংরা, এই ধারণাতেও আমাদের ভুল আছে। রেপার্টরি খুললে দেখবেন যে সালফার রুগী যেমন নোংরা, আবার তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, উভয় রুব্রিকেই সে ফার্স্ট গ্রেডে আছে। তার মানে সে কখনো নোংরা কখনো পরিষ্কার পরিচ্ছন্ন, যখন যেমন তার খেয়াল খুশি মন চায় তখন সে তেমন। কোনো কোনো রুগী আছে ঘরে যা আছে তাই পরে বেরোবে, কোনো কোনো রুগী আছে যে ভালো সেজে গুজে বেরোবে। আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা মনে পড়ে, যে এক রুগী আসছে, হাসিলের রুগী। আমি প্রথম দর্শনী থেকে আর্সেনিক অথবা ফসফরাস হবে এটা নিশ্চিত হয়ে গেছি এখন। তো নিশ্চিত হয়ে গেছি এখন, নিশ্চিত হলে তো হবে না, সেটাকে প্রুভ করতে হবে যে আসলে রুগী কোথাকার। প্রুভ করতে 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 দেখা গেল যে না, সে আর্সেনিকেও তার কোনো লক্ষণে মেলে না, ফসফরাসও মেলে না। মেলে কিসে? সালফারে যে মিলে, কিন্তু নিজে মিলেতেও সাহস পাচ্ছি না। হঠাৎ করে আমার খেয়ালে আসলো যে রোগীর খুব সেজেগুজে আসছে, প্যান্ট শার্ট পরা, আহ কোমরে বেল্ট পরা, ইন করা, কিন্তু গোপ তার ছাটে নাই। গোপটা বেশ উস্কো ফুস্কো লম্বায় এভাবে ঝুলে আছে। ওইটুকু দেখেই আমার গোল ভাঙলো, এবং ওইটা মানে জীবনের স্মরণীয় ঘটনা বোধহয় খেয়ালে আছে। সেই রোগীর আসিল ভালো করলাম সালফার দিয়ে, 50 পর্যন্ত খাওয়ানো লাগলো, কিন্তু তার শরীর থেকে কোনো
স্কিন ডিজিজ বা এ ধরনের কোনো কিছু বেরোতে আমি দেখি নাই। কিন্তু আসিল একদম শুকোয়ে ক্লিয়ার হয়ে গেল, যতগুলো ছিল সব ক্লিয়ার হয়ে গেল। তাহলে ওই রোগীর মধ্যে লক্ষণ ছিল কি? ওই রোগের মধ্যে লক্ষণ ছিল ফসফরাস রোগীরা গোসল করবে, ঠান্ডা পানীয় তার খুব পছন্দ, বৃষ্টিও এরা খুব পছন্দ করে। কিন্তু আমার এই রোগের প্রচন্ড গরম, খুব গা ঘামে, গরম মোটে সহ্যই করতে পারে না, ফ্যানের নিচে ছাড়া থাকতে পারে না। নিজে প্যান্ট শার্ট করে ইন করে এমন সুন্দর ভাবে আসছে যে তাকে দেখলে মনে হবে যে কোনো ভালো পদে চাকরি করে এবং উচ্চ শিক্ষিত। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা গেল যে না, সে ভালো লেখাপড়া জানে না, জুট মিলে চাকরি করে। কিন্তু ডাক্তারের কাছে যখন আসছে তখন সে তার উত্তম খবরটাই পড়ে আসছে। কিন্তু উত্তম খবর পড়ে আসছে, চেহারা যুগ সুন্দর, গোপটা সে কাটে নাই। তার নোংরামের মধ্যে পরিচয় এইটুকু। কিন্তু তার শরীরের প্রধান লক্ষণগুলোর মধ্যে কি দেখা গেল? তার হাতের তালু পাতল জ্বলে, তার মিষ্টি খুব প্রিয় খাবার, এবং মিষ্টি জাতীয় খাবার হলে সে অন্য কোনো খাবার খায় না। তারপরে চা খায় বেশ, কিন্তু ঠান্ডা করে খায়। তারপরে পানির পিপাসাও প্রচুর, খায়ও প্রচুর। এত ঘাম, এত গরম, ফ্যান ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না। সেই লোক গোসল করে না। বাড়ি থেকে যখন চাপাচাপি করে, সে নিজেই বলছে যে তখন আমি ফাঁক খুঁজি, ফন্দি করি, কোন সুযোগে দেখা যাচ্ছে 5 মিনিট যদি চোখের আড়াল থাকতে পারি কারো, কারণ বাড়িতে কেউ নাই, আমি 5 মিনিট বা 10 মিনিট একা আছি, ব্যাস, ওই গোসল না করে আমি থাকবো। কেউ এসে ঢুকলে বলবো যে এই তো গোসল করে নিলাম। তবে গোসল তার কাছে এত জমের মতন ভয় লাগে, অথচ এত গরম করে। তাহলে হাত পাত তোলা গরম, গোসল করতে চায় না, পরে গা দিয়ে মাঝে মাঝে গন্ধও বেরোয়, তারপরে গোসল করতে আমার ইচ্ছে করে না। পানির ব্যবসা প্রচুর, মিষ্টিও খুব পছন্দ, এবং মিষ্টি জাতীয় খাবার হলে সে অন্য খাবার আর খায় না, সেদিন সেই একই খাবার খেয়ে ওঠে। কিন্তু মিষ্টি খেলে তার খুব একটা সহ্য হয় না, প্রায় গন্ডগোল লেগে যায়। যে আসিল গুলো আছে, আসিল গুলো চুজার মতো এরকম ফুলকপির মতো ফাটাফাটা, আসিল গুলো চুলকায়, মানে চুলকালে কোনো কিছু রস ফস কিছু ধরে না। এবং রুগী দাঁড়ায় আছে, তা মনে হচ্ছে যে সামনের দিকে একটু কুঁজো হয়ে দাঁড়ায় আছে, পেটটা পিঠের মধ্যে ঢুকে গেছে এরকম। তো যাই হোক, জীবনের প্রথম সালফার দিয়ে মানে আসিলের রুগী দেখলাম, যার কারণে এই ইতিহাস গুলো খেলে আছে। আপনারাও যদি এ ধরনের রুগী পান, খেয়াল করবেন, এবং সবসময় নিয়ম হলো প্রথম দর্শনেই রুগীর বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। যদি প্রথম দর্শনেই রুগীর একটা মানে লক্ষণ নিয়ে আমি আহ ঔষধ নির্বাচনের ব্যাপারে সংক্ষিপ্ত সিদ্ধান্ত যদি নিতে পারি, তো ওই দিকে দিতে পারছিস না, তো আমার কাছে দিয়ে নিয়ে আসতে হবে কিছু। হ্যাঁ। প্রথম দর্শনে যদি একটা সংক্ষিপ্ত সিদ্ধান্তের মধ্যে আসা যায়, তাহলে রুগী দুটো করতে সুবিধা হবে। তা আপনারাও চেষ্টা করবেন। কারণ দেখে রুগী চেনা, চেহারা দেখে রুগী চেনা, এও কিন্তু একটা ভালো ইয়ে আছে, সিস্টেম আছে। তো সেই সিস্টেম গুলো চেহারা দেখা শিখতে হবে। চেহারা দেখে কিন্তু অনেক রুগী চেনা যায়। তো মাঝে মাঝে ভাবি যে চেহারার উপরে একটা ক্লাস করব, কিন্তু আসলে হয় না, খেয়ালেও আসে না,
আর তারপরে খেয়ালে আসতে গেলে তো একটা প্রস্তুতিও তো নিতে হয়। তো তাহলে আপনারা চেহারা দেখে সালফার রোগী চেনার চেষ্টা করবেন। এই সালফার রোগের আরো একটা ইতিহাস আছে, আমি প্রায় এগুলো বলি, যেমন আমার ক্লাসেও বলি, আমার হোমিও জ্ঞান বা এখান থেকে ক্লাসেও বলি। তো আমি যখন 4th ইয়ার পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা DHMS এর, তখন তো আমাদের ক্লাসও হতো না, কেউ পড়াতেও না। বছর গেলে আসতাম, পরীক্ষা দিয়ে বাড়ি চলে যেতাম। এখন তখন তো কিছু বুঝিও না। ফার্স্ট ইয়ার একটু লেখাপড়া করেছিলাম, পরে দিয়ে দেখলাম যে হাল তাতে লেখাপড়া করা অনর্থক। এখন ভাইবা বলে আমাকে প্রশ্ন করলো যে নাম দাম জিজ্ঞেস করার পরে বলছো যে এবার তুমি সালফার রোগীর মতো হেঁটে চলে যাও। কিন্তু আমি তো জানি না যে সালফার রোগীর মতো কেমনে হেঁটে দিতে। এখন পাশে আর যে প্রফেসর সাহেব বসেছিল, স্যারেরা বসেছিল, তারা আবার আমার বলে দিল যে বেটা তুই তো লম্বা মানুষ, এবারে কুজো হয়ে হেঁটে যা। সালফার রোগীরা কুজো হয়ে হাঁটে। ওটাও ওখান দিয়েই শিখলাম। কারণ আমি একটু কুজো হয়ে হেঁটে চলে আসলাম, হয়ে গেল। তো এভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় যেখান থেকে সুবিধা সেখান থেকে কিছু শিখে নেওয়ার চেষ্টা করতে হয়। আচ্ছা, এর রোগের আর এক বড় বৈশিষ্ট্য হলো এরা কখনো এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। এরা কখনো এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে না। চুপ করে বসে না, চুপ করে দাঁড়ায় থাকতে পারে না। যদি কারোর সঙ্গে গল্প করতে দীর্ঘক্ষণ দাঁড়ায় দাঁড়ায়, তো সে যদি চুপ করে দাঁড়ায়ও থাকে, সেখানে এর রোগী যদি হয় তাহলে সে চুপ করে দাঁড়াতে পারবে না। সে একটু নড়বে চড়বে, একবার বাম পাশে করবে, একবার ডান পাশে করবে, একবার বাম দিকে একটু সরে দাঁড়াবে, একবার ডান দিকে একটু সরে দাঁড়াবে, একবার একটু পিছবে, একবার একটু আগাবে। এভাবে রোগী নড়াচড়া করতে থাকবে, চুপচাপ কোনো মতেই থাকতে পারে না সে। তারপরে এর রোগীর খাবার দাবারের দিকে গেলে আমরা দেখতে পাই যে চর্মরোগের কথা তো বললাম, যে চর্মরোগ এক খুব চুলকানিযুক্ত, এবং ইদানিং বাংলাদেশ কিন্তু চর্মরোগে ছেয়ে ফেলছে। প্রত্যেকে আমরা নিজেরাও চর্মরোগের রোগী, অনেক চর্মরোগের রোগী। তো এক্ষেত্রে সালফারের যদি পুরো লক্ষণে মিলে, তা আপনারা ব্যবহার করবেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন, অসুবিধা হবে না। তাহলে রোগীর এর রোগী হলো গরম কাতর, প্রচন্ড গরম কাতর, কিন্তু প্রচন্ড ঠান্ডায় আবার কাতর। যেমন ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারে না, চলতে পারে না। ফ্যানের বাতাসে গেলে আবার দীর্ঘক্ষণ যদি সে খালি গায়ে ফ্যানের তলে থাকে, দেখা যাবে সকালে তার গায়ে ব্যথা হয়ে গেছে, নয় ঠান্ডা লেগে গেছে, একটা কিছু সমস্যা দেখা দিবে। সেই ক্ষেত্রে সে কি করে, হালকা পাতলা হলেও কিছু কাপড়, যত গরমই হোক, হালকা পাতলা কাপড় একটা গায়ে দিয়ে তাকে শুয়ে থাকতে হয়, নচেৎ তার ঠান্ডা লেগে যায়। কারণ একটানা ঠান্ডা বায়ু প্রবাহ সে সহ্য করতে পারে না। যদি কিনা এই বায়ু বাইরের মুক্ত বাতাস হয়, তাহলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে সে, যদি একটা না এই বাতাসে সে থাকে। বর্ষায় ভিজার তো প্রশ্নই নাই। এরা এত গরম, এদের গরম এত বেশি, যারা চায় যে ঘরের পাকা মেঝেতে শুয়ে থাকে, এবং এদের শরীরে এই ঘরের পাকা মেঝেতে শুয়ে থাকলে খুব আরাম লাগে, আরামে সে ঘুমায়ও যেতে পারে। কিন্তু সকালে উঠে দেখবে যে তার গা হাত পা ব্যথায় কাতর হয়ে পড়েছে, নড়তে চড়তে পারছে না, তারপরে জ্বর জ্বর ভাব এসে গেছে। তো এর যে কোনো সমস্যায় দীর্ঘক্ষণ বা স্বল্পক্ষণ পানির সংস্পর্শে থাকলে তার কষ্ট বেড়ে যাবে। যেমন জ্বরের রোগী, সালফারের জ্বরের রোগী যদি হয়, গরম তো থাকবে, কিন্তু তার সে গায়ে
হালকা পাতলা কাপড় সে ব্যবহার করতে চাইবে। এই হালকা পাতলা কাপড় ব্যবহার যদি না করে তাহলে তার কষ্ট বাড়বে। কারণ এদিকে সে তো মুক্ত বাতাসও চাইছে, মুক্ত বাতাস পছন্দ করতেছে। এদের যদি মাথায় যন্ত্রণা করে, আপনি যদি দীর্ঘক্ষণ মাথায় কোনো পানি বটি দিয়ে রাখেন বা পানি দেন, দেখা যাবে যে ঠান্ডা লেগে গেছে। এমনকি ঠান্ডার মধ্যে তার শ্বাসকষ্ট, নিউমোনিয়াও শুরু হয়ে যেতে পারে। আর যেহেতু এরা ঠান্ডা লাগা এদের দোষ। অদ্ভুত লক্ষণ। আপনারা আহ আহ হয়তো জানেন যে শরীরের প্রান্তদেশ জ্বালা, এটা হলো অদ্ভুত লক্ষণ। এই প্রান্তদেশ সমূহ বলতে বোঝায় মাথার তালু, পায়ের তালু, হাতের তালু। এই তিন তালু যদি এক রোগী কোনো রোগীর মধ্যে জ্বালা আপনারা পান, তাহলে আমার মতে এই তিন লক্ষণের পরে সালফার ওষুধ নির্বাচন করা যায়। মাথার তালু, হাতের তালু, পায়ের তালু, এই তিন তালু যদি জ্বলে, আপনার যদি সালফার ওষুধ সম্পর্কে ভালো ধারণা থাকে, সেই ক্ষেত্রে আপনি রোগীলিপি করবেন, দেখবেন যে সব সালফারের রোগীর লক্ষণ ওই রোগীর শরীরে আপনি পাবেন। এগুলো বাস্তবতায় জীবনে বহুবার প্রমাণিত হয়েছে, প্রমাণ করেছি, প্রমাণ পেয়েছি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এই রোগীর সকল কষ্ট বৃদ্ধির একটা সময় আছে। এই সময়টা হলো সকাল 11টা, কোনো কোনো বই আমরা পাই 10টা 11টা। আর সবচেয়ে বড় সমস্যা হলো কোনো রুগীরা এত নির্দিষ্ট করে বলতে পারে না যে টাইম মেনটেন করে, যে কখন সে ভালো থাকে, কখন সে অসুস্থ হয়। এক্ষেত্রে তারা ওই রকম বলে 10টা 11টা, 11টা 12টা, এরকম বলে। এবং আমাদের ওর থেকে ধারণা নিয়ে রোগীলিপি করতে হবে। রোগীলিপি করে যদি আমি অন্যান্য ওষুধের অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলো যে ওষুধের পাবো, সেই ওষুধ আমাদের রোগীর জন্য প্রেসক্রাইব করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। এর রোগীর বৃদ্ধিকাল সকাল 10টা 11টায়। তো বিশেষ করে রোগীর বৃদ্ধিকাল সকাল 10টা 11টায় যেমন জ্বরও বাড়ে, তেমনি এর একটা অস্বাভাবিক ক্ষুধাবোধ আছে। সকালে সে যতই খাওয়া দাওয়া করুক না কেন, 10টা 11টা বাজলেই তার শরীরে একটা ক্ষুধার ভাব আসবে, এবং তখন কিছু না খাইতে পারলে সে অস্বস্তি বোধ করবে। এইরকম ক্ষুধাবোধ এবং খাইলে শান্তি, কিন্তু অনেক ওষুধ আছে, অনেক ওষুধ আছে। আমি ওই ওষুধগুলোর নাম লিখে নিয়ে আসি মাঝে মাঝে, কিন্তু আজকে আর পারিনি, এক সময় পাইনি। আহ যে কটা মনে আছে আমি হয়তো তুলনা করে দিতে পারি, তুলনা করার চেষ্টা করবো। এর আর একটা অদ্ভুত লক্ষণ আছে। আচ্ছা, খাওয়ার ব্যাপারটা বলে যায়। এটা যেহেতু ক্ষুধা লাগলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং খাইলে সে আরাম পায়। তো এরা খায় কি? সাধারণত এরা মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, উগ্র মশলাদার খাবার বেশি পছন্দ করে, উগ্র ঝাঁঝালো পানীয় বেশি পছন্দ করে, যেমন সেভেন আপ, ফান্টা। যেমন নাকবমির লক্ষণ আলামত আর কি। তো নাকবমির আলামত, নাকবমির রোগীরও কিন্তু চেহারা সালফার মতো, সব লক্ষণ সালফারের মতো। নাকবম শীত কাতর, সালফার গরম কাতর, অনেক লক্ষণ নাকবমের সাথে এর মিলে যাবে। তা এরা লবণ, যে রোগী টক বেশি খায় সে কিন্তু লবণও বেশি পছন্দ করে, কারণ লবণ, টক, মিষ্টি এরা একই গ্রুপের ওষুধ। কিন্তু সালফার রোগের বিশেষ বৈশিষ্ট্য হলো দুধ তারা মোটেই সহ্য করতে পারে না। দুধ খাইলেই পেটের পীড়া শুরু হয়ে যায়। আচ্ছা, এর পায়খানার ধরন হলো আমের দোষ। আজকাল আমের দোষের নাম হয়েছে IBS। তো প্রায় রোগীরা এসে বলে IBS হয়েছে। তা আমি এবার অনেকের সাথে একটু রহস্য করে বলি যে IBS তো বুঝি নাই, হয়েছে কি তাই কন। কয় IBS বুঝেন না, তো আপনি ওষুধ দেবেন কেমনে? কারণ আপনি বলেন, দেখি শুনে মিলে একটা ভাব বানিয়ে কি করা যায়। তো এই রোগীদের বৈশিষ্ট্য হলো বহুবার, বারবার, হাজারবার প্রমাণিত এগুলো, যে সকালে বিছানায় থাকতেই মলবেগ দেয়।
সকালে বিছানায় থাকতেই মলবেগ দেয়, মলবেগ দিলেই উঠে দৌড় মারতে হয়। ও শীতকাল গরমকাল নাই, ভয় ভীতিও নাই, মলবেগ দিলেই দৌড় মারতে হবে, বাথরুমে যেতে হবে। এরকম রোগী জীবনে বহু বহু দেখা হয়েছে, কিন্তু সমস্যা হলো যে আপনি রুগী পাবেন কই? রুগীরা তো এসে বলে না যে আমার এই হয়েছে, আপনি অমুক ওষুধ দেন। এই যখন আসে আমের রুগী, আমের ওষুধ নিতে, যে পেট কামড়ায় ব্যথা করে, পেট কামড়ায় পায়খানা আসে, পেট কামড়ালে দাঁড়াতে পারি না, তখন তো দৌড়ে আমরা অ্যালো দিয়ে বসি। কিন্তু অ্যালো দেওয়ার আগে আপনাকে রুগীলিপি করতে হবে। রুগীলিপি করে যদি দেখেন যে না, এর এল হচ্ছে সালফার নির্দিষ্ট, এখানে এলো আর সালফারের মধ্যে পার্থক্য সহজ, মানে এই পার্থক্যগুলো তো তৎক্ষণাৎ করা শিখতে হবে। মানে এলো আর সালফারের পার্থক্য কি? এলো আর সালফারের পার্থক্য হলো এলো রুগীরও মালদারি জ্বালা আছে, সালফারেরও মালদারি জ্বালা আছে। হ্যাঁ, এলো রুগীর পায়খানা করার পরে পানি খরচ করলে তার মালদারি জ্বালা কমে যায়, আবার সালফারের রোগীর তার মলদারের জ্বালা পানি খরচ করলে বেড়ে যায়। এইটা। আর এর থেকেও মোক্ষম পার্থক্য হলো সালফারের রোগী হলে তার ঠোঁট লাল থাকবে, চোখের কোয়া লাল থাকবে, নাকের স্রাবদারটাও লাল দেখা যাবে। এগুলো হচ্ছে দৃশ্যমান লক্ষণ। এইগুলো আপনাকে খেয়াল করে শুনতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এর আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, সুনির্দিষ্টভাবে 7 দিন পর পর যদি কোনো রোগের বৃদ্ধি হয়, সুনির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট দিনে যদি কোনো রোগের বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও ওষুধ সালফার। যেমন প্রতি শনিবারে রোগীর শরীরের যে কোনো সমস্যা দেখা দিতে পারে, মাথা ধরা দেখা দিতে পারে, জ্বর দেখা দিতে পারে, তারপরে স্বপ্নদোষ দেখা দিতে পারে, বিছানায় প্রস্রাব করা দোষ দেখা দিতে পারে, যে কোনো রোগ দেখা দিতে পারে, রোগের নাম ধরে তো বোঝানো দুষ্কার। সেই ক্ষেত্রে আপনি সালফার দিবেন এবং এই রোগীর ভিতরে কোয়ারি করে দেখবেন যে সে সালফারের রোগী। আমি এক শিশু রোগীর গল্প দিয়েছিলাম মনে হয় কিছুদিন আগে, ফেসবুকে দিচ্ছি কিনা আমার খেয়াল নাই। বাপ গেছে সৌদি আরব, ছেলে পরে ক্লাস 1-এ। এতটুকুন ছেলে, বাপ সৌদি আরব গেছে, তার তো কষ্ট পাওয়ার কথা। বাপ সৌদি আরব যাওয়ার 7 দিন পরে আমার কাছে আইছে, সে এত চঞ্চল, মানে খুবই অস্থির। হম, এখন কথাবার্তা উদ্ভট, খুব পাকা পাকা কথাবার্তা বলতে, আমার কাছে নাম জিজ্ঞেস করে, এটা কি, ও কি, এটা এখানে রাখছেন কেন, ওটা ওখানে রাখছেন কেন, এই সব মানে উদ্ভট, মানে বিরক্ত। তা আমি বলছি যে তোমার আব্বু কোথায়? আব্বু সৌদি আরবে। তা আব্বু সৌদি আরবে বলে তো তোমার কষ্ট লাগে না? লাগছে না? কয় না না, কষ্ট লাগবে কেন? ওখান থেকে গাড়ি গাড়ি টাকা বাড়াবে, আমি মন ভরে গাড়ি কিনবো, খেলনা কিনবো, বস্তা বস্তা খেলনা কিনবো। তাহলে এই যে ছেলে, এই আকাতে করে আমি তাকে সালফার দিলাম, এই ছেলেরও আসিল ছিল, সেও ভালো হয়েছে। আর তার শরীরে অন্যান্য লক্ষণও পরে কোয়ারি করে খুঁজে পাওয়া গেছে, সেগুলো এর সাথে মেলে। আচ্ছা, তাহলে সুনির্দিষ্ট ভাবে সপ্তাহে একটা দিন যদি রোগীর কোনো রোগ ব্যাধি দেখা দেয়, নিশ্চিত হওয়া যায়, সেক্ষেত্রে আপনারা সালফার দিতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তবে এরকম দিনে কিন্তু ওষুধ আরো আছে, চায়নাও গুরুত্বপূর্ণ। এই জন্য রুগীলিপি করতে হবে, রুগীলিপি করা ছাড়া কোনো ফয়সলায় যেতে পারবেন না। মূর্ছা রুগীদের স্মৃতি বিভ্রাট ঘটে। মূর্ছা মানে আক্ষেপ, যারা ফিট হয়ে যায়, হঠাৎ করে ফিট হয়ে যায়, এরকম রুগী কিন্তু সমাজে কম নাই। আগের কি দিনে জিনে ধরতো, এখন আর জিন টিন ধরে না, তাহলে হঠাৎ করে ফিট হয়ে যায়। তো এই রুগীদের যদি আপনি রুগীলিপি করতে পারেন সঠিকভাবে, ইনশাল্লাহ আপনার ওষুধে ভালো হয়ে যাবে। তো সালফার রোগীর বৈশিষ্ট্য কি? সালফার রোগী
বসে আছে বা দাঁড়ায় আছে বা যাই হোক গল্প করতেছে, হঠাৎ করে সে দেখবে যে আমার পাশ দিয়ে ইন্দুর দৌড়ে গেছে বা গার উপরে ইন্দুর ঠেলে উঠছে। এই অনুভূতির পরপরই সে অজ্ঞান হয়ে যাবে, এবং এই অজ্ঞান ভাব কাটিয়ে গেলে সে কিন্তু বলতে পারবে। কিন্তু বলতে গেলে তা আপনার কাছে খুঁজে বের করে নিতে হবে তার কাছ থেকে। খুঁজে বের করতে না বললে তার আপনি ওষুধ দিতে পারবেন না যে সে কিছু মূর্ছার আগে, অজ্ঞান হওয়ার আগে তার অনুভূতিটা কি। সে কিছু দেখে, না সে কিছু অনুভব করে, না সে কিছু বোঝে, না তার কোনো কষ্ট লাগে, তার নানান রকমের সমস্যা আহ থাকতে পারে, হতে পারে, সেগুলো সে বলতে পারবে। এই যে মহিলাদের সাদা সিরাপ, সালফার রোগী যদি হয়, বহুত দেখছি, প্রচন্ড জ্বালা পোড়া থাকবে, চুলকানি থাকবে তার সারা গায়ে। এই মহিলারা দেখতে বেশিরভাগই নোংরাই দেখা যায়, তবে শারীরিক গঠন ওরকম উঁচু লম্বা, চেহারা আমি দেখছি কালোও হতে পারে, শ্যামলাও হতে পারে, ফর্সাও হতে পারে, কিন্তু কলকুচে থাকবে এবং ওই ঠান্ডা লাগা দোষ থাকবে। এরা অত্যন্ত উদাসীন। যেমন এই যে আমার হিতাংশু বাবু লিখছে, সালফার রোগী অলস। এইখানে সালফার রোগীর মানসিক লক্ষণের ব্যাখ্যায় গেলে ব্যাখ্যা অনেক লম্বা। সালফার রোগী অলস, কিন্তু কোনো অশান্তি সে পছন্দ করে না। অশান্তি বলতে ঘরের ভিতরে কোনো এলোমেলো ভাব, ঘরের ভিতরে কোনো নোংরামি, নিজেই করবে কিন্তু এগুলো সে আবার পছন্দ করে না। নিজে করবে কিন্তু এগুলো সে পছন্দ করে না, কিন্তু তার স্বভাব কি, সে এটা যখন পছন্দ করছে না তখন সে অন্যকে হুকুম করে এটা করায় নেবে। সে ক্যাপাসিটিতে আছে, অন্যকে হুকুম করে যে কোনো কায়দাই হোক সে ওই কাজটা করায় নেবে। এই যোগ্যতা কিন্তু সবার থাকে না। আচ্ছা, এরা উদাসীন, অলস, কিছুই করতে চায় না, কিন্তু এরা খুব অ্যাম্বিশাস, এদের উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি। এরা চায় কিছু সৃষ্টি করতে, স্মৃতি রেখে যেতে। সবাই জানে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তো মরে যখন যেতেই হবে, স্মৃতি যদি কিছু রেখে যাওয়া যায় তাহলে মানুষ ভবিষ্যতে আমাকে স্মরণ করবে। তাহলে এই উচ্চাকাঙ্ক্ষা থাকার দরুন সে কিন্তু চুপচাপ থাকতে পারে না, সে সবসময় সৃষ্টিশীল কিছু করে। আর সুরার যে ধর্ম, যেহেতু সালপার হলো সুরার রাজা, সুরার ধর্ম কি, সুরার ধর্ম হলো পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু আশ্চর্য, যা কিছু মূল্যবান, যা কিছু দৃশ্যমান, যা কিছু স্মরণীয়, এই যারা তৈরি করেছে তারা কিন্তু সালফারের রুগী, সুরার রুগী। সুরার প্রচন্ডতায় তারা আবেগ আপ্লুত হয়ে আবেগে পৃথিবীর সবকিছুকেই ত্যাগ করে তারা মনে মনে যদি একবার সিদ্ধান্ত নেয় যে এইটা করতে করতে হবে, সেটা সে করেই ছাড়বে। তাহলে সে সুরার যেমন দোষও আছে, তেমনি গুণও আছে। তো আবার এরা অলস, নিজে কিছু করতে চায় না, কিন্তু অপরকে খাটাই করতে চায়। এই হচ্ছে মোটামুটি সুরার আহ মানসিক লক্ষণের মধ্যে। উম, আর একটা যেটা বড় লক্ষণ সেটা হচ্ছে যে এই ভণ্ডামি। ভণ্ডামি মানে নিজে পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলবে, এমন পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা বলবে যেটা তার সাথে বেমানান, মানায় না। এই পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তা গুলো ধরে নেওয়ার মতো। দেখবেন চেম্বারে আসলে রুগী আপনাকে জ্ঞান দিতেই থাকবে। রুগীলিপি করতে গেলে, জটিল রুগী দেখতে গেলে এসব অনেক সময় সময় নষ্ট করতে হয়, বকবকানি, রুগীদের সাথে বকবকানি করতে হয়। আর বকবকানি করতে গেলে আপনার সময় নষ্ট করতে হবে। আর বকবকানি করতে গেলে দেখা যাবে তার ভিতরে সে এত জ্ঞান আপনাকে দিতে থাকবে, মনে হবে যে তার কাছে আপনি শিশু। সেখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিয়ে চলে আসতে হবে যে এই রুগী কোথায় যাবে।
এরকম পণ্ডিত রোগী কিন্তু বহু আছে, শুধু আমাদের খুঁজে বের করা দরকার। মানে কোন রোগী যে কোথায় কোন ওষুধের মধ্যে লুকায়িত আছে আল্লাহ অবশ্যই জানে। আপনি হাজার শারীরিক লক্ষণ খুঁজে আপনি মিল করতে পারবেন না, অথচ ওই কোরআনিক ডিজিজ মানসিক লক্ষণে মিলে যায় তাড়াতাড়ি। কিন্তু সেই মানসিক লক্ষণটা আমরা বুঝিনি, সমস্যাটা তো আমার এখানে। যদি আমরা মানসিক লক্ষণটা ঠিক মতো বুঝতাম, তাহলে আমরা কিন্তু রোগী দেখা একটু সহজ হতো আমাদের জন্য। আর তারপরে আমার সমস্যা হলো আমি নিজে ল্যাপটপ ব্যবহার বুঝি না, ওই সফটওয়্যার ব্যবহার বুঝি না। মাঝে এক সময় চেষ্টা করেছিলাম, তো দেখলাম এই সফটওয়্যারের পিছনে আমি যে সময় নষ্ট করবো তার চেয়ে আমি ওই লক্ষণ যতদূর সম্ভব আমার খেয়ালে থাকে আল্লাহ রহমতে, তো তা দিয়েই আমি দ্রুত পারি। তো আমি উম, আলোচনা এখানে ছেড়ে দিতে চাচ্ছি। তখন আলোচনা যাই করলাম এর মধ্যে দু একটা রুগী লিখিয়ে দিলাম। আর যা আমি আলোচনা করলাম এগুলো আমার অভিজ্ঞতার সাথে মিলাইয়েই করা, কারণ যেগুলো বই পুস্তক পড়ে শিখেছি সেগুলো বাস্তবতায় বহুল প্রমাণিত। এর ঘামের বিষয়ে, ঘাম থাকে এর প্রচুর, পেপাসাও থাকে প্রচুর, এর ঘামের বিষয়ে একটা প্রনিধানযোগ্য লক্ষণ। এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যদি খুব সূক্ষ্মভাবে রিপিলিপি করতে হয়, এই রোগীদের ঘাম প্রচুর কিন্তু মুখমণ্ডল বেশি ঘামে। তাহলে মুখের কোন অংশ বেশি ঘামে? মুখ ঘামে কিন্তু অনেক ওষুধে আছে। মুখ ঘামে নেট্রামোর, মুখ ঘামে ক্যালকুলেটর, মুখ ঘামে সালফার। তাহলে এর মধ্যে আবার কার ঘাম কোথায় বেশি? এই যে গোপ, এই এলাকা বেশি ঘামে, এটা হলো সালফার, এই গোপের এই এলাকা। মানে অধিকতর সূক্ষ্মভাবে লিপি করতে গেলে এগুলো আপনারা মাথায় নিয়ে করতে পারেন, করলে দেখা যাবে যে মিলে গেছে। তবে অত সূক্ষ্মভাবে মেলাতে না পারলেও আপনি শারীরিক এবং মানসিক লক্ষণ মিলাই ওষুধ নির্বাচন করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন, কোনো সমস্যা নাই। অনেকে বলে যে মানসিক লক্ষণ না, মানে না মেলাতে পারলে ওষুধে কাজ হয় না, কিন্তু ওইসব কথা ঠিক না। আপনার রোগী যখন অসুস্থ হয় তখন যেমন মানসিক ভাবে বিপর্যয় দেখা দেয়, তেমনি তার শারীরিক বিপর্যয়ও দেখা দেয়। তো শারীরিক বিপর্যয় যখন দেখা দেয় তখন আপনি যদি শারীরিক লক্ষণ না বোঝেন, শারীরিক লক্ষণ মুখস্থ না করেন, কারণ আমরা যেটা বই পুস্তকে পাই সেটা যদি আমরা না শিখি, না বুঝি, তো দেখবো কি করে? আর সবচেয়ে বড় কথা হলো, যারা দেখি চিনলাম না তার মনের মধ্যে ঢুকবো কেমনে? এই কথাগুলো বেশি বেশি খেয়াল রাখা দরকার। আগে দেখে চিনতে হবে, তারপরে তার আভ্যন্তরীণ সম্পর্ক তার সঙ্গে করতে হবে। যদি দেখে না চেনেন, যতই মানসিক লক্ষণ খুঁজেন, সেই খুঁজে বাইর করা খুব কঠিন, কঠিন থেকে কঠিনতর ব্যাপার। তো যাই হোক, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা প্রশ্ন করেন বা কোনো বড় পয়েন্ট যদি বাদ পড়ে থাকে, কারণ আমি পয়েন্ট আউটও করতে পারি না, আর ওষুধের লক্ষণও, আমি ওষুধের নামও লিখে আনি। তো সময় থাকলে হয়তো তুলনা করতাম কিছু ওষুধের, এখন সময় যেহেতু নাই সেহেতু আর তুলনায় যাবো না। এখন আপনাদের যদি কোনো জানার থাকে সেটা বলেন, আমি সেটা চেষ্টা করি। আপনাদের জানা থাকলে বা আপনাদের কোনো ঘাটতি থাকলে যদি বোঝেন যে অমুক জায়গায় একটু জানা দরকার, আপনারা বলেন, প্রশ্ন করেন, আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো যদি আমার জানা থাকে। আগের দিন সরিনামের ক্লাসে আমি সরিনাম এবং সালফারের পার্থক্য কিন্তু আলোচনা করেছিলাম, যে আপনারা ওটা ওখানেও দেখে নিতে পারেন। কারণ সালফার সুরার রাজা, আর সরিনাম হলো সালফারের রাজা।
তাহলে দুইজনের ব্যবহারের ক্ষেত্রেও আলাদা আলাদা। যেখানে সালফার ব্যর্থ হবে সেখানে সরিনাম ব্যবহার করতে হবে। তো যদি সালফার ব্যর্থ হলে সরিনাম ব্যবহার করতে হবে, এখন শুধু সালফার ব্যর্থ হয়েছে বলে সরিনাম দেবেন, ওইটা তো চলবে না। কারণ আপনার সালফার প্রেসক্রিপশন তো ভুলও হতে পারে, সালফার প্রেসক্রিপশন ভুলও হতে পারে। তাহলে ভুল হলে তো হবে না, আপনাকে রুগীলিপি করতে হবে যে রুগী সে সরিনামের হবে কিনা। রুগীলিপি ছাড়া গদ বাঁধা ভাবে ওভাবে পড়েও মুখস্থ করে কোনো লাভ নাই, ওষুধ দিলে কাজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তবে কখনো কখনো হয়তো আন্দাজে ঢিল লেগেও যেতে পারে, এই আর কি। আব্দুল মান্নান শেখ, প্লিজ ডিফারেন্সিয়েট সাল্ট টু নাগভম। সাল্ট টু নাগভম, তাই তো? সাল্ট টু নাগভম হলো, সালফার তো বললাম, সালফার গরম পাথর, নাগভম শীত পাথর, এই গেল 1 নম্বর। 2 নম্বরে সালফার গরম পাথর হলেও একটানা ঠান্ডা প্রবাহ তার সহ্য হয় না, অসুস্থ হয়ে পড়ে, পানির সংস্পর্শে সে যেতে চায় না। নাগভম রোগীও, সে তো শীত কাতর, অর্থাৎ তার কাছে গরম ভালো লাগা স্বাভাবিক। সেও একটানা ঠান্ডা সহ্য করতে পারে না, এমনকি ঠান্ডা মোটেই সহ্য করতে পারে না, সে সবসময় গায়ে কাপড় দিয়ে থাকে, গায়ে কাপড় ছাড়া থাকতে পারে না, থাকলে অসুস্থ হয়। সালফার রোগে হাতের তালু, পায়ের তালু, মাথার তালুতে জ্বালা থাকে, নাগভ্রমের এইটা থাকে না। সালফার রোগী হাংলা পাতলা লম্বা চওড়া দেখতে, ওই রকম কলকুজো। নাগভ্রম রোগীও ওই রকম কলকুজো। সালফার রোগীর আহারে রুচি থাকে, কিন্তু সে মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। নাগভ্রম রোগীর আহারে অরুচি থাকে, খাবার দাবার তার কোনো কিছুই ভালো লাগে না। তার শুধু ভালো লাগে যদি উগ্র মশলাদার খাবার হয়, উগ্র পানীয় হয়, এগুলো তার ভালো লাগে। এই উগ্র পানীয়, উগ্র মশলাদার খাবার খেতে 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 এক সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এরা মাদকাসক্তও হয়ে যেতে পারে। সালফার রোগীর মধ্যে কোষ্ঠবদ্ধতা কম দেখা যায়, নাগভ্রম রোগীর মধ্যে কোষ্ঠবদ্ধতার ভাব বেশি দেখা যায়, এবং কোষ্ঠবদ্ধ ভাব দেখা দিলে তার নিষ্ফল মলত্যাগ দেখা দেয়। সালফার রোগীর জীবনেও কোষ্ঠবদ্ধতা থাকতে পারে, আমি কিন্তু ভেবে ভেবে বলছি আর কি। সালফার রোগীরও কোষ্ঠবদ্ধ ভাব দেখা যেতে পারে, তবে এই কোষ্ঠবদ্ধ ভাব বড় মানুষের চেয়ে শিশুদের বেলায় বেশি দেখা যায়। তবে বড় মানুষদেরও দেখা যায়, যারা অর্শের রোগী দেখবেন, সালফারের রোগী লিপি করলে সালফার পেয়ে যাবেন। সালফারের রোগী যদি হয় তাহলে মল ব্যাগ দিলে সে প্রচন্ড কষ্ট পায়, তার মলদ্বারে জ্বালা যন্ত্রণা করে, যার কারণে শিশুরা পলায় বেড়ায়। পায়খানার বেগ দিলে আলনার আড়ালে, আলমারির আড়ালে, যেখানে সেখানে পলায় থাকবে, মুখ দেখলে বোঝা যাবে যে তার খুব কষ্ট হচ্ছে, পায়খানার বেগ লেগে গেছে, কিন্তু পায়খানা সে করছে না। তখন তার অভিভাবকরা দেখলে বুঝবে যে ওর কষ্ট হচ্ছে, পায়খানার বেগ লেগে গেছে, অর্থাৎ তাকে পায়খানা করাতে হবে। কিন্তু ধরে এনে বসাতে গেলেও সে বসতে চায় না। রুগী লিপি করলে দেখা যাবে যে এইসব শিশুরা বা এইসব বড় মানুষরা এরা গোসল করতে চায় না, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। তারপরে আর কি না, আহ, মেজাজের দিক দিয়ে নাক সালফার হলো উদ্ভট, ভণ্ড, দার্শনিক, বকধার্মিক, মানে যত মানে আহ, বিশেষণ আছে, খারাপ বিশেষণ, সেগুলো সালফারের মধ্যে আছে। আর নাগভোম, সালফারও উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশন যথেষ্ট আছে, নাগভোমেরও আছে। কিন্তু সালফার আহ নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য সে সবসময় বেশি ব্যতিব্যস্ত থাকে, আর নাগভোম
আপনার এরা হচ্ছে খিটমিটে, অত্যন্ত বদমেজাজি। কথা বললেই ভালো মন্দ বাছ বিচার করে না, তারা উল্টো পাল্টা জবাব দেয় এবং তার জবাব শুনলেই আপনার মাথা গরম হয়ে যাবে। এরা হচ্ছে সালপারে এই নাগভূমের রোগী। সালপারে রোগীর এই নাগভূমের রোগীর মেজাজ এত চড়া, এত উত্তেজিত, এত রাগ, তার রাগে একবার গেলেই তাকে কোনো ক্রমেও থামানো যায় না। তো এই হচ্ছে মোটামুটি নাগভূম আর সালপারের পার্থক্য। এখন এর মধ্যে যদি আরো কিছু থাকে আহ তা আপনারা লিখতে পারেন, সেখান থেকে সবাই জানে যাবে। মোটামুটি আমার মনে হয় আমি যতটুকুন বললাম এতটুকুন যথেষ্ট। শুধু যে সালফার গরম গরম পাথর, ঠান্ডায় অসুস্থ গোসল করতে চায় না, নাজমুম শীত কাতর, সে গায়ে খবর ছাড়া চলতে পারে না। সালফার মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, আর নাজমুম উপরে মশলাদার জাতীয় খাবার বেশি পছন্দ করে। তার আহারেও রুচি থাকে, সালফারের রুচি থাকে। এই এতটুকুন আলোচনা করলে নাজমুম সালফার পার্থক্য করা যায়। কারণ আমরা তো যখন রুগীলিপি করি তখন তো পার্থক্য এত লম্বা চড়া করা লাগে না, দুই এক কথার মধ্যেই পার্থক্য হয়ে যায়। আপনারাও একটু বেশি বেশি করে পড়েন, দেখবেন যে পারবেন। পারবেন না কেন? না বলে কোনো কথা নাকি পৃথিবীতে? মানুষকে আল্লাহ পাঠাইছেই এইসব অসাধ্যকে সাধন করার জন্য। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত করেন, সময় নষ্ট না করে শেষ করে দিই। জানি এরকম প্রশ্ন করলে তো আলোচনা করলে ভালো লাগে, যে নিজেরও কিছু জ্ঞান চর্চা হয়ে গেল, আপনারাও আহ শুদ্ধ অশুদ্ধ যাই হোক না কেন কিছু শিখলেন। আমার এই ভিডিও গুলো আগে আমি মানে ইউটিউবে একসময় দিতাম, কিন্তু নিজে পারি না, যার কারণে বন্ধ করে দিয়েছিলাম। এখন চিন্তা করছি যে আবার এগুলো ওই ইউটিউবে দিব। আপনারা যাদের আমার ইউটিউব সার্চ ইয়ে নাই, সার্চ করা নাই, আমার দুই নামে আমার ইউটিউব আছে। বাংলায় ডাক্তার গাজী আব্দুল আজিজ, আর একটা আছে ইংরেজিতে, সেটা শুধু গাজী আব্দুল আজিজ। এই দুই নামে আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা এটা পাবেন। সেখান থেকে আপনারা ইচ্ছে করলেই দেখতে পাবেন। ইচ্ছা অনেক কিছুই করি, কিন্তু আসলে সময়ের সাথে পারি না। মাঝে মাঝে এমন নেট করি যে ওই এত বড় বড় আহ, অনুষ্ঠান না করে 5 মিনিটের ভিতরে একটা ওষুধ আপনাদের নখদর্পণে দিয়ে দিব। তো 5 মিনিটের আলোচনার মধ্যেই আপনারা বুঝে যাবেন যে এই রোগের এটা এই ওষুধ হতে পারে। তা আসলে ভাবি অনেক কিছু, কিন্তু পারি ওঠে না, সম্ভব হয় না, সময়ের সাথে পারি না। তো যদি বই প্রকাশ করতে পারি সেখানে আপনারা ইনশাল্লাহ পাবেন। আর আমার জীবনের যথাসাধ্য তার মধ্যে থাকবে। আর যতগুলো ওষুধ আমি লিখছি, ইনশাল্লাহ প্রত্যেক ওষুধে আমার রোগীলিপি থাকবে। কোনো কোনো ওষুধে অনেকগুলো রোগীলিপিও দিচ্ছি আমি। দিলাম, এগুলো অনেক আগে লেখা, কিন্তু অত রোগীলিপি দিতে গেলে তো বই হয়ে যাবে অনেক বড়, যার কারণে রোগীলিপি দিয়ে পারা যায় না। আর কিছু কিছু ওষুধ আছে যার রোগীলিপি দিই নাই, সেসব জায়গায় আমি শুধু হিন্ট দিয়ে গেছি। কোন লক্ষণকে গুরুত্ব দিয়ে আপনি এই ওষুধ নির্বাচন করবেন, বাস এক কথায় হিসাব শেষ। তো যা, তার যদি কারো কোনো প্রশ্ন থাকে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলেন না, তাহলে আমি শেষ করে দেখি। 11টা বেজে এসলো। তারপরে আলোচনা, অনেক জায়গায় আলোচনা হয়, তো যার কারণে আপনারাও অনেক সময় বিরক্ত হয়ে যান আমার মনে হয়। দর্শক শ্রোতা কত জায়গায় যাবে, ক্লাসের পরে ক্লাস, একই টাইমে দেখা গেলো আরো হয়তো 5 জায়গায় চলতেছে।
তো সবটাই দেখতে হবে, সব জায়গা থেকে শিখতে হবে। যেখানে যেটা পাই সেখান থেকে সেটা আহরণ করতে হবে, এভাবেই শিখতে হবে। তো উপস্থিতি যদি একটু ভালো হয়, নিজেদেরও ভালো লাগে। আর বিভিন্ন প্রশ্ন করার যদি শ্রোতা দর্শক থাকে তাহলে আরো বেশি ভালো লাগে। তো আপনারা নিজেরা যেমন যোগদান করেন, তেমনি আপনাদের পরিচিত জনদের মধ্যে যারা আছে তাদেরকেও আপনারা উৎসাহিত করতে পারেন, যদি আমার আলোচনা ভালো লাগে। আজকের উপস্থিতি দেখা যায় যে 21, 21। তো উপস্থিতি বেশি হলে নিজেদের থেকেও ভালো লাগে। তো যাই হোক, আর যদি যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, এখন উপস্থিতি আবার দুজন বেড়ে গেল, কিন্তু এখন তো শেষ মুহূর্তে। তা আমি তাহলে শেষ করি, মান্নান সাহেব। উপস্থিত সময় গান বিনিময় কেন্দ্রের সাথীবৃন্দ, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আমরা জীবনের শেষ পর্যন্ত এভাবে অন্তত সপ্তাহে একদিন হলেও পরস্পরের সান্নিধ্যে আসতে পারি, অনলাইনের মাধ্যমে হলেও। হয়তো জীবনে আপনাদের সঙ্গে সরাসরি কারো দেখা হতে পারে, কারো দেখা নাও হতে পারে। অনলাইনে দেখা সাক্ষাৎ হলেও তো মনের মধ্যে কিছুটা ভালো লাগে। তো যা হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে পড়াশোনা করেন, ভালো ডাক্তার হন। হয়তো ভালো ডাক্তার যদি হন, আমার আলোচনার মাধ্যমে যদি দু এক কথা শিখতে পারেন, মনের অগোচরে হলেও মন থেকে দোয়া করা হয়ে যাবে। হয়তো আমাদের পরিশ্রমের ফল ওইটুকু আমরা হয়তো পেতেও পারি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আগামী শুক্র মঙ্গলবারে আল্লাহ বাঁচায় রেখে আবার দেখা হবে। আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।